এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আজকে কি নিয়ে আলোচনা করবো বলো, কোনটা সমস্যা হয়? কারেকশন। কারেকশন। স্যার ওটা করাইছেন মেলা কয়েকবার। কারেকশন সব গ্রামারই করাইছি। ইউজ অফ প্রিপজিশন করান। ইউজ অফ প্রিপজিশন আর কি স্যার এইটাই করান। প্রথম দিয়ে ধরছিলেন আর করান নাই। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে তারপরে আলোচনা ইউজ অফ প্রিপজিশন দেবা কি। আচ্ছা ঠিক আছে, ইউজ অফ প্রিপজিশন আজকে আলোচনা করি, পরবর্তীতে ক্লাসে আবার কারেকশন আলোচনা করব। কেমন? জি জি স্যার। ইউজ অফ প্রিপজিশন যতটা যে নিয়ম, এই নিয়ম যতটুকু আলোচনা করব, নিয়মের পাশাপাশি তোমরা বেশি করে পড়বা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং গ্রুপ। কারণ ইউজ অফ প্রিপজিশন মূলত ডিপেন্ড করবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং গ্রুপ ভার্ব। স্যার কথা ঠিক কইতেছি। অনেক স্লো আসতেছে স্যার। স্যার কথা আটকে আটকে আসতেছে। নেটের সমস্যা নাকি বুঝতেছি না। ওই খুব পাশে আটকা আসতেছে। আপনাদের ওখানে হয়তো নেটের সমস্যা আছে। জি স্যার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। অনেক আস্তে আসতেছে সেটা বলছি। বাচ্চা বেকার করবা এখন কি ঠিক হয়েছে নাকি অবস্থা? স্যার আর কি জি স্যার, আপনার হয়েছে। কথাটা স্লো আসতেছে। আস্তে শোনা যায় না। স্লো আমরা আসতেছে আলোচনা স্যার। করি তোমার ইউজ অফ প্রিপজিশন। প্রিপজিশনের ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করি। আসলে প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। অবস্থান, প্রিপজিশন মানে পূর্বের অবস্থান, অর্থাৎ পূর্বের অবস্থান। পূর্বের অবস্থান। মূলত যে বাংলায় যে বিভক্তি আছে, প্রথম বিভক্তি আছে না, অবা শূন্য, দ্বিতীয় বিভক্তি কেরে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া করছি, এই বিভক্তি বোঝানোর জন্য মূলত তোমার প্রিপজিশনের ব্যবহার। এখন আমরা অত আলোচনা না করে সরাসরি ইউজ অফ প্রিপজিশনে চলে যাব। যেমন ধরো আমরা ব্যবহার করি অন। আসলে অন কোথায় বসে? এই অন শব্দের অর্থ হইল নরমালি উপরে। এখন স্পর্শ অবস্থায় উপরে বুঝাতে সাধারণত অন বসে। স্পর্শ কেমন, একটা সাথে আরেকটা লেগে আছে। যেমন স্যার এই আপনার কথা কেমন আটকে আটকে আসতেছে। কলমটা আমার হাতের উপর, মার্কারটা ধীরে আমার হাতের উপর। স্লো আসতেছে। ঠিকই তো আছে। বোঝা যাইতেছে না নাকি? স্যার ঠিক আছে, বুঝা যাইতেছে না স্যার। কি সমস্যা? কথা খেলে আটকে যায়, কথা একদম স্লো যায় আর আটকে যায়, কথা বোঝা যায়। যে স্পর্শ অবস্থায় উপরে বোঝানোর ক্ষেত্রে অন ব্যবহৃত। ঠিক আছে এবার। যেমন দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, যেমন বইটি টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। তাহলে আমরা দেখবো যে অন মানে উপরে, স্পর্শ অবস্থার উপরে, স্পর্শ মানে একটা সাথে আরেকটা লেগে আছে, এরকম উপরে বোঝাতে অন বসে। আবার উপরে শূন্য অবস্থা বোঝাতে কিন্তু অ্যাবভ বসে। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আবার উপরে চলমান বা গতিশীল অবস্থা ব্যবহৃত। যাই হোক, স্পর্শ অবস্থার উপরে বোঝাতে কি বসে? অন বসে। আবার নির্ভরশীলতা বোঝাতে অন বসে। যেমন এরকম দিলা যে cow lives on grass. The cow lives on grass. গরু
ঘাস খেয়ে বাঁচে। ঘাস খেয়ে বাঁচে। তাহলে মানে গরু হলো কি ঘাস নির্ভরশীল। এরকম নির্ভরশীলতা বোঝাতে কি বসে? অন বসে। আবার দিন বা তারিখের পূর্বে অন বসে, দিনের নামের পূর্বেও অন বসে। যেমন ধরো ফাদার উইল কাম অন ফ্রাইডে, বাবা শুক্রবার বাড়ি আসবে। তাহলে দিনের পূর্বে অন বসে, আবার তারিখের পূর্বে অন বসে। যেমন হি উইল কাম অন 16 ডিসেম্বর। স্যার কথা রিপিট হচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই সমস্যা যান্ত্রিক সমস্যার কারণে না, এগুলা নেটের সমস্যার কারণে। আচ্ছা, তাহলে হি উইল কাম অন ডিসেম্বর। আবার কোন জিনিসের উপরে আরোহণ করা বা পায়ের উপরে ভর করে আসা, এরকম ক্ষেত্রেও কিন্তু অন বসে। যেমন ধরো দা বয় comes to school Go to school on foot. dash foot, 1 ফুট। মানে পায়ে হেঁটে আসে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি পায়ের উপর ভর করে আসে, অন ফুট। আবার যেসব জিনিসের উপরে আরোহণ করা সেই ক্ষেত্রে তোমার কি বসে? অন বসে। অন। যেমন he comes here on horseback, he comes here dash horseback। যেসব জিনিসের উপরে আরোহণ করা হয় সেটার ক্ষেত্রে অন বসে। এছাড়া যেমন অন হর্স ব্যাক, অন হুন্ডা, অন বাইসাইকেল, এরকম। কিন্তু বাস বলো, ট্রেন বলো, এরোপ্লেন বলো, জাহাজ বলো, এইসব ক্ষেত্রে কিন্তু বাই বসে। ঠিক আছে, বাই বাস, বাই ট্রেন, বাই শিপ, বাই এরোপ্লেন, এরকম এইসব জিনিসের ক্ষেত্রে বাই বসে। কিন্তু যেসব জিনিসের উপরে আরোহণ করা হয় সেই ক্ষেত্রে তোমার কি? অন বসে। আবার অব্যবহিত করে, মানে একটার পরে আরেকটা কাজ, এরকম বোঝাতেও তোমার অন বসে। যেমন ধরো অন ইটিং রাইস, হি ওয়েন্ট অন ইটিং রাইস, হি ওয়েন্ট ভাত খেয়ে সে চলে গেল। তাহলে এইসব ক্ষেত্র আবার মনে করো যে কোন জিনিসের উপরে দক্ষতা বোঝাতে, সেই ক্ষেত্রে তোমার কি? প্রিপজিশন অন। যেমন হি হ্যাজ গুড কমান্ড অন ইংলিশ, হি হ্যাজ গুড কমান্ড নিচের গুলো দেখা যায় না। হি হ্যাজ গুড কমান্ড অন ইংলিশ। তাহলে আমরা দেখলাম যে এইসব ক্ষেত্রগুলোতে তোমার কি? অন বসে। আচ্ছা স্যার হি ওয়েন্ট লিখছেন স্যার। অ্যাওয়ে, পয়েন্ট অ্যাওয়ে মানে ভাত খেয়ে সে চলে গেল। স্যার হ্যাজ গুড মান তারপর কি লিখছেন? এবারে দেখো ইন। নরমালি শব্দের অর্থ হইল মধ্যে বা ভিতরে। বলো স্যার ওই যে একটা বাক্য লিখছেন আমি লিখতে পাইনি। হি হ্যাজ গুড কমান্ড অন তারপর কি লিখছেন? গুড কমান্ড অন ইংলিশ, মানে তার ইংলিশের উপরে ভালো দক্ষতা। এখন শোনো, মানে আমরা যে ক্লাস 4 বা 5 এ থাকি, আমাদের স্যাররা এরকম একটা বৃত্ত দিতে, ঠিক আছে? তোমরা হয়তো 3 অথবা 4 এ পড়ে থাকবে যে এটা একটা নির্দিষ্ট সীমানা বুঝাইছে। এই নির্দিষ্ট সীমানার মধ্যে বোঝাতে বসে তোমার ইন। সীমানা ভেদ করে যদি বাহিরে বোঝায় সেই ক্ষেত্রে বসে টু। সীমানার ভিতরে প্রবেশ করা, গতিশীল অবস্থা বোঝাতে বসে ইনটু। ঠিক আছে? আবার সীমানার উপরে স্পর্শ অবস্থায় উপরে বোঝাতে অন, উপরে শূন্য অবস্থা বোঝাতে অ্যাবাভ, ABOVE। উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার, উপরের দিকে ওঠা এরকম বোঝাতে আপ, আবার নিচে বোঝাতে আন্ডার, আড়াআড়ি বোঝাতে এরকম আড়াআড়ি বোঝাতে অ্যাক্রস, আবার পাশে বোঝাতে বিসাইড। ভাবে আমাদের শিক্ষারা পড়াইতে, বা তোমরা যখন ক্লাস 3 অথবা 4 এ পড়বা, পরে বিশেষ করে ক্লাস 4 এ শিক্ষকেরা এরকম ভাবে আলোচনা করে। মনে আছে কি তোমাদের? কথা রিপিট হচ্ছে। ঠিক আছে।
পড়াইছে না স্যার এইভাবে পড়াইছেন না? এই মুই তোর কাছে ঠিক আছে তো আমার কাছে ঠিক আছে তাহলে তোমাদের ওখানে নেট প্রবলেম, এর জন্য এরকম চিত্ত হয়, কথা রিপিট করছে। আমারটা তো ঠিক আছে। আচ্ছা, ওই যার ওখানে যে নেট স্লো ওর ওখানে যে রিপিট করছে। আমি এখানে তো মনিটরে দেখতেছি, যদি খেয়াল করলাম যে না এখানে রিপিট হচ্ছে না, কোনো সমস্যা নেই। দেখো, নির্দিষ্ট সীমানার মধ্যে বোঝাতে ইন, সীমানার বাইরে বোঝাতে টু, সীমানার ভিতরে গতিশীল অবস্থা বোঝাতে ইনটু, আবার টু বসে। আবার সীমানার নিচে বোঝাতে আন্ডার বসে, বিলো বসে। সীমানার উপরে স্পর্শ অবস্থার উপরে বোঝাতে অন, শূন্য অবস্থার উপরে বোঝাতে অ্যাবাভ, চলমান বা গতিশীল অবস্থা বোঝাতে ওভার, উপরের দিকে ওঠা যেমন গাছ বেয়ে ওঠা, পাহাড় বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে ওঠা, সেই ক্ষেত্রে আপ, পাশে বোঝাতে বিসাইড, আড়াআড়ি অবস্থা বোঝাতে অ্যাক্রস। মানে আমাদের দেখা যায় ক্লাস 4 এ টিচার এইভাবে প্রিপজিশন পড়াইছেন। তাহলে এখন আমরা দেখলাম ইন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে নির্দিষ্ট সীমানার মধ্যে বা ভিতরে বোঝাতে কি বসে প্রিপজিশন ইন বসে। যেমন ধরো দ্য ম্যান ইন দ্য রুম বা হি ইজ ইন দ্য রুম, সে কক্ষের ভিতরে আছে। হি ইজ ইন দ্য রুম, এরকম কোন জিনিসের মধ্যে বা ভিতরে বোঝাতে প্রিপজিশন ইন বসে। আবার কারো স্বার্থে বা দৃষ্টিতে বোঝাতে সেই ক্ষেত্রেও ইন বসে। যেমন ডু ইট ইন মাই ইন্টারেস্ট, ডু ইট ইন মাই ইন্টারেস্ট, মানে আমার প্রতি দৃষ্টি রেখে তুমি কাজটা করছো। আবার সুস্বাস্থ্য বোঝাতেও তোমার ইন বসে। যেমন হি ইজ ইন গুড হেলথ, হি ইজ স্বাস্থ্য বোঝাতে, হি ইজ ইন গুড হেলথ, হি ইজ ইন গুড হেলথ, মানে তার স্বাস্থ্য ভালো বা সুস্বাস্থ্য। আবার ভবিষ্যৎ সময়ের মধ্য বোঝাতেও কিন্তু তোমার ইন বসে। যেমন ধরো হি উইল কাম ইন জুন, এ উইক, দ্যাট উইক, এখানে তুমি ইন দিলেও হয়, বাই দিলেও হয়, উইথ ইন দিলেও হয়। হি উইল কাম ইন এ উইক, বাই উইক, উইথ ইন এ উইক। চার দ্বিতীয় লাইনটা একটু বুঝাই দিন। কোনটা? ডু ইট ইন মাই ইন্টারেস্ট, ডু ইট ইন মাই ইন্টারেস্ট, আমার স্বার্থে বা আমার প্রতি দৃষ্টি রেখে এটা করো। ডু ইট, এই কাজটা করো, মানে আমার প্রতি নজর রেখে কাজটা করো, যাতে আমার কোনো ক্ষতি না হয়। স্যার এখানে প্রতি অর্থ ব্যবহৃত হয়েছে ইন গুড হেলথ, তার স্বাস্থ্য ভালো বা সে সুস্বাস্থ্যের অধিকারী। হি উইল কাম ইন এ উইক বা বাই উইক অথবা উইথ ইন এ উইক। আবার বড় স্থান বা সময়ের পূর্বেও তোমার কি বলছে? ইন বলছে। যেমন উই লিভ এট সাবালিয়া দ্যাট টাঙ্গাইল, ইন টাঙ্গাইল, তাহলে ছোট স্থান বা সময়ের আগে বসে, বড় স্থান বা সময়ের পূর্বে বসে হলে তোমার ইন। তাহলে উই কোন লিভ জিনিসের এট উপরে, সাবালিয়া ইন টাঙ্গাইল। তাহলে কোন জিনিসের উপরে স্যার দক্ষতা বোঝাতে, দক্ষতা বোঝাতে তোমার যে গ্রুপ ভার্ব হিসেবে ইন বসে। হি ইজ স্ট্রং ইন ইংলিশ, দক্ষতা বোঝাতে যেমন এরকম ভাবে দেয় যে হি ইজ স্ট্রং ইন ইংলিশ, সে ইংলিশে ভালো। আবার অনুরূপ ভাবে দুর্বলতা বা ব্যর্থতা বোঝাতেও তোমার ইন বসে। হি ইজ উইক ইন ম্যাথ, হি ইজ উইক ইন ম্যাথ, সে ম্যাথে দুর্বল। আবার মাধ্যম বোঝাতেও প্রিপজিশন ইন বসে। যেমন উই রাইট ইন ইন, আমরা কালির মাধ্যমে লিখি। উই রাইট ইন ইন, আমরা কালির মাধ্যমে লিখি। স্যার বাই ইন দিলে হবে না? ক্যাশ বা নগদ না হবে, ক্যাশ বা নগদ অর্থ বোঝাতেও তোমার প্রিপজিশন ইন বসে। হবে না, দেখা যায় না স্যার, নিচের লেগে দেখা যায় না। He paid me cash, cash, তাহলে he paid me in cash।
নিচে লিখলে দেখা যায় না, নিচের লেখা দেখা যায় না। আচ্ছা শোনা তো যাচ্ছে, নিচে আমি লিখছি হি পেইড মি ইন ক্যাশ, নগদ অর্থ বোঝাতে প্রিপজিশন ইন বসে, এটা লেখো হি পেইড মি ইন ক্যাশ, মানে ক্যাশের ক্ষেত্রে বসে ইন আর চেকের ক্ষেত্রে বসে বাই। আচ্ছা এরপরে দেখো এট এর ব্যবহার। এট মানে কোন জিনিসের প্রতি বা দিকে বোঝাতে তোমার এট বসে। প্রথম কথা হলো ছোট স্থান বা সময়ের আগে এট এবং বড় স্থান বা সময়ের আগে ইন বসে। যেমন ওরকম একটু আগে আমরা আলোচনা করছি, যেমন ধরো হি লিভ ড্যাশ উত্তরা হ্যাড ঢাকা। তাহলে হি লিভ এট উত্তরা ইন ছোট স্থান বা সময়ের আগে এট বসে এবং বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। আচ্ছা কারো প্রতি বা দিকে বোঝাতে প্রিপজিশন এট বসে। যেমন লুক এট দ্য পিকচার, লুক এট দ্য পিকচার, লুক এট মি, হ্যাঁ, অথবা লুক এট মি, আমার দিকে তাকাও, লুক এট মি। তাহলে প্রতি বা দিকে বোঝাতে তোমার কি বসে প্রিপজিশন এট বসে। দ্রুত গতিতে বোঝাতে মানে গতি বোঝাতেও প্রিপজিশন এট বসে। যেমন ধরো the car is coming at full speed, at a full speed, তাহলে the car is coming at a full speed মানে দ্রুত গতিতে গাড়িটা আসছে। তাহলে এরকম গতি বোঝাতে তোমার কি বসে প্রিপজিশন এট বসে। আচ্ছা আবার মনে করো রাতের পূর্বে এট বসে, দিনের পূর্বে বাই বসে। যেমন উই ওয়ার দ্যাট ডে অ্যান্ড স্লিপ দ্যাট নাইট। তাহলে উই ওয়ার বাই ডে অ্যান্ড স্লিপ এট নাইট, আমরা দিনে কাজ করি এবং রাতে ঘুমাই। উই ওয়ার্ক বাই ডে অ্যান্ড স্লিপ এট নাইট, আমরা দিনে কাজ করি এবং রাতে ঘুমাই। তাহলে দেখো যে দিনের পূর্বে বসে হলো বাই আর রাতের পূর্বে বসে হলো এট। আরেকটা জিনিস খেয়াল করো, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, এদের পূর্বে যদি আর্টিকেল ডি থাকে তাহলে ইন বসবে, যদি ডি না থাকে তাহলে এট বসবে। যেমন ধরো হি gets up at morning, আর at morning, gets up at morning, তাহলে he gets up at morning। কিন্তু এই বাক্যটা যদি এরকম লেখো যে he gets up that the morning, early in the morning, সেক্ষেত্রে ব্যবহার করবা ইন। তাহলে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, এদের পূর্বে আর্টিকেল ডি থাকলে ইন, ডি না থাকলে এট। আচ্ছা উপহাস বা বিদ্রুপ করা অর্থে প্রিপজিশন এট বসে, মানে কাউকে অবজ্ঞার চোখে দেখা, ঘৃণার চোখে দেখা, এরকম অবহেলা করা অর্থে প্রিপজিশন এট। don't laugh at the poor, don't laugh at the poor, হ্যাঁ গুড, don't but do not laugh at the poor, দরিদ্রকে ঘৃণার চোখে দেখো। আবার লক্ষ্য করা বা লক্ষ্য করে গুলি ছোড়া, এরকম ক্ষেত্রে প্রিপজিশন কি বসে এট বসে। যেমন ধরো হি aimed at the tiger, সে বাচ্চার প্রতি লক্ষ্য করা, he aimed at the tiger। আবার মনে করো চোখ মারা অর্থে এট বসে। যেমন the girl eyed at me, the boy eyed at me, বালকটি আমাকে চোখ মারলো বা বালিকাটি আমাকে চোখ মারলো। আবার মুখ ভ্যাংচানো, সেই ক্ষেত্রে এট বসে, ফেস এট, যেমন হি ফেসেস এট মি। এইসব ক্ষেত্রগুলোতে প্রিপজিশন এট বসে। প্রিপজিশন আসলে অসংখ্য ব্যবহার আছে, এগুলো ব্যবহার লিখে শেষ করা যায়। এট বাদ দাও, এরপর আমরা অন আছে, অন বাইয়ের ব্যবহার দেখি।
উইথ এর এগুলো দ্বারা দিয়া কর্তৃক বোঝানোর জন্য তোমার বাই বা উইথ বসে। কোনো কাজ যে ব্যক্তি দ্বারা করা হয় তার পূর্বে বসে বাই, আর যে বস্তু দ্বারা করা হয় তার পূর্বে বসে উইথ। যেমন ধরো the snake was killed that Rohim with a stick. By Rohim with a stick. তাহলে আমরা দেখবো যে the snake was killed by Rohim With a stick. with a stick। মানে কোনো কাজ যে ব্যক্তি দ্বারা করা হয় তার পূর্বে বসে বাই, আর যে বস্তু দ্বারা করা হয় তার পূর্বে বসে উইথ। আর এছাড়াও বাইয়ের অর্থ এটা কি স্যার বাই বসে প্যাসিভ ভয়েসে বসবে? হ্যাঁ, প্যাসিভ ভয়েস করা হয়। কোন দেখো পাশে বোঝাতে বাই বসে, যেমন ধরো হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। তাহলে পাশে বোঝাতে বাই বসে। এখানে যদি কেউ লেখে যে হি স্যাট নেক্সট মি, হি স্যাট এরকম একটা কিছু বিসাইড মি, তাও কিন্তু হবে। বিসাইড হবে অনুসারে বোঝাতে বাই বসে। যেমন হোয়াট ইজ দ্য টাইম By your watch. হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। watch. মানে তোমার ঘড়ি অনুযায়ী সময় কত, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। আবার মনে করো মুখস্থ করা অর্থে বাই বসে, কণ্ঠস্থ করা বা কণ্ঠস্থ করা যাদেরকে বলি। আমি এরকম বললাম যে get the poem by heart, get the poem by heart। স্যার এটা একটা ফ্রেজ না, get by heart? get by heart, হ্যাঁ। তাহলে এরকম ক্ষেত্রে তোমার কি বসছে? বাই বসে। শপথ করা অর্থে বাই বসে, যেমন ওই swear by the name of Allah, swear by the Name of Allah. name of Allah, আল্লাহর নামে শপথ করে। আবার যানবাহনের নামের পূর্বে সাধারণত বাই বসে। তবে যেসব যানবাহনের উপরে আরোহণ করা হয়, উপরে চড়ে আরোহণ করা হয়, যেমন সাইকেল, ঘোড়া, হুন্ডা, এগুলোর ক্ষেত্রে বাই না। বাস না, বাসের উপরে ওঠে না, বাসের মধ্যে যায়। মনে করো যে দেখলাম সরাসরি উপরে আরোহণ করা হয়, যেমন ঘোড়ার পিঠের উপরে চড়া হয়, ওর উপরে আর ছাদ নাই। হুন্ডার উপরে চড়া হয়, সাইকেলের উপরে চড়া হয়, এগুলোর উপরে আর কোনো ছাদ নেই। স্যার এইসব ক্ষেত্রে বাচ্চা বাই। ছাদের উপরে যে চড়ে, আরে ছাদের উপর চড়ে তো মফিজটা, ব্যাটি কি ছাদের উপর চড়ে? দেখি একটা তো মফিজ আছে, কবো যে ভাই বাস বাড়াতে যাবো, ভিতরে থেকে অন্ধকারে থেকে যাবো, তাহলে ছাদের উপর বইয়া চতুর্দিকে দেখতে দেখতে যাবো। যেহেতু দিব তাহলে আর ভিতরে বসবো, তাহলে উপরেই বসবো, ছাদের উপরে তো বসার জায়গা। আচ্ছা, তাহলে যেসব জিনিসের উপরে চড়ে আরোহণ করা হয় সেই ক্ষেত্রে বসে অন। আর যেগুলোর ভিতরে চড়ে, যেমন বাসের ভিতরে চড়ে, ট্রেনের ভিতরে চড়ে, এরোপ্লেনের ভিতরে চড়ে, শিপের ভিতরে চড়ে, এইসব ক্ষেত্রগুলোতে বাই বসে। যেমন ধরো তুমি এরকম বললা যে আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, বাই ট্রেন, না যাই দাও, বাই সাইকেল। ওই দেখো খুলছে। সাইকেল দিলে বাই হবে, অনেক সাইকেল, তাহলে বাই বাস অথবা বাই ট্রেন, বাই এরোপ্লেন, এরকম। আবার স্থল পথ বুঝাতে কিন্তু বসে বাই রোড, বাই ল্যান্ড। জলপথ বুঝাতে বসে বাই ওয়াটার। আকাশপথ বুঝাতে বসে বাই এয়ার। তুমি বললা যে আমি স্থল পথে আমেরিকা গিয়েছি, তাহলে আই ওয়েন্ট টু আমেরিকা বাই ল্যান্ড, এরকম। যাই হোক, এরকম বাইয়ের ব্যবহার। আপনি মনে হয় একটা ক্লাসে লেখাইছিলেন স্থলপথ বাই রোড। ওই তো বাই ল্যান্ড আর বাই রোড একই। ওই ল্যান্ড মানে জমি, রোড মানে রাস্তা, একই। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এগুলো হলো বাইয়ের ব্যবহার। আবার কিছু ছোট ছোট প্রিপোজিশন দেখি আমরা। যেমন ধরো অফ, বিটুইন এবং এমং। দুইজনের মধ্যে বোঝাতে বসে হইল বিটুইন,
এবং অনেকের মধ্যে বোঝাতে বসে এমন। এমন তুমি এরকম বললা যে ডিভাইড দ্য অ্যাপেল between the রহিম এন্ড করিম। দ্যাট রহিম এন্ড Between. cream. Between. যখন দুইজনের মধ্যে বুঝাইছে তখন আমরা এখানে কি ব্যবহার করব? বিটুইন। বিটুইন Between. যেমন এরকম রিভার ফ্লোজ দ্যাট ইটস ব্যাংক, তাহলে বিটুইন ইটস ব্যাংক, নদীর দুই পার বসে, পার তো দুইটাই, চারটে হয় না। দ্য বল ইজ দ্যাট ইজ টু লেট, তাহলে কি দিবা? দ্য বল ইজ দ্যাট ইজ টু লেট, এখানে কি ব্যবহার করব? Between. বিটুইন বিটুইন। দুইয়ের মধ্যে বোঝাতে বসে বিটুইন, আবার অনেকের মধ্যে বোঝাতে বসে এমন। Among. এমন যেমন Divide the mango among the boys. ডিভাইড দ্য ম্যাঙ্গো there's the boy Among the boys. among the boys। তাহলে এখানে আমরা দেখলাম যে দুইজনের মধ্যে বোঝাতে প্রিপজিশন বিটুইন বসে এবং অনেকের মধ্যে বোঝাতে প্রিপজিশন এমন ব্যবহৃত। আচ্ছা, এরপর আবার দেখো বিসাইড আর হইল পাশে বোঝাতে বিসাইড বসে, আর এছাড়াও পাশে বিসাইড বসে। এজন্য শব্দ করতেছে। এখানে কয় কোষ আছে? 1 2 3 4 5। আমার কিবা খান, দিদি কে খান, মামাম কে খান, আর দুই হান তুমি খাই। ওই মাহিম এমার মাহিম এই কথা বলে কি স্যার, এমার মাহিম মাহিম হোসেন পাশে কে কথা বলে সরিয়ে দাও, পাশে কথা বলতে বলো। ডিসাইড দেখো পাশে বুঝাতে বসে ডিসাইড, যেমন ধরো she had sat beside me. has me, তাহলে ডিসাইড সে আমার পাশে বসেছিল। এখানে যদি কেউ লেখে যে বাই মি তাও হবে, নেক্সট মি তাও হবে, নেয়ার মি সমান। আর এছাড়াও বা অধিকন্ত অর্থে বসে ডিসাইড, যেমন ধরো Besides this pen, ডিসাইড this pen, comma I have another one. I have another one। এই কলমটা ছাড়াও আমার আরো একটা কলম আছে। এরকম ক্ষেত্রে সাধারণত তোমার কি বলছে? ডিসাইড। Besides. আবার ধরো অপের ব্যবহারটা আমরা দেখি Oh, সপ্তমী বিভক্তি র বা এর বোঝানোর জন্য অপ বসে, মানে মূলত র অথবা এর, এটা বোঝানোর জন্য কি বসে? অফ ব্যবহৃত হয়। যেমন ধরো দা কার ইজ অফ মাই আঙ্কেল, গাড়িটি আমার আঙ্কেল, এরকম ক্ষেত্রে অফ বসে র বা এর বোঝানোর জন্য। আচ্ছা, আবার জাত বোঝাতে উপকরণ অর্থেও অফ বসে, যেমন তুমি দিলা The door is made of wood. a door is Among. made of wood, দরজাটি কাঠের তৈরি। তারপর জাত বোঝাতে অফ বসে, যেমন হি comes Comes of a noble family. of a noble family, সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে, এরকম ক্ষেত্রে তোমার কি বলছে? অফ বসে। আচ্ছা, এরপরে আবার দেখো ফ্রম। ফ্রম শব্দটা মূলত হতে থেকে বোঝাতে ফ্রম বসে, হতে বা থেকে। এই ক্ষেত্রে একটা কথা আছে, হতে থেকে বোঝানোর জন্য আবার তোমার সিন্সও বসে, হতে থেকে বোঝাতে একদিকে ফ্রম বসে, আবার হতে থেকে বোঝাতে সিন্স বসে। যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার করবা, আর নরমালি সাধারণ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করবে।
আচ্ছা, যেমন ধরো হি ইজ স্লিপিং ফ্রম 3 PM। আর she has been sleeping হবে না? না, আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবা তখন মনে করো সরাসরি সিন্স ব্যবহার করবা। যেমন ধরো হি has been reading a book since morning. since morning। মূলত এই ফ্রম এবং সিন্স একই জায়গায় ব্যবহার করা যায়। কেউ যদি এরকম লেখে যে হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স ফ্রম মর্নিং, বাক্য কিন্তু আহামরি ভুল হবে না। তবে দেখবা যে ম্যাক্সিমাম ইংরেজি গ্রামার যদি পড়ো দেখবা যে হঠাৎ তুমি 10টা গ্রামার বই পড়লে হয়তো একটার মধ্যে সেই ক্ষেত্রে ফ্রম ব্যবহার করতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, বাকি 9টা দেখবা সিন্স ব্যবহার করতে, ওইটা একটু বিতর্কের হয়ে যায়। তো আমার এটা ব্যবহার না করাই বেটার। ওরা যেহেতু নর্মালি ব্যাখ্যা করতে আছে যে নর্মাল কন্টিনিউয়াস টেন্স গুলোর ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করবো আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার করব। আবার কিছু কিছু গ্রামারে দেখা যায় সরাসরি ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওখানে লিখছে যে ফর্ম অথবা সিন্স একটা ব্যবহার করলেই চলে, মানে ওইটা করলেও চলে, তবে এটা করা বেটার। জি স্যার। তোমাদের ইচ্ছা। আচ্ছা, আবার এই যে একটু আগে বললাম উপকরণ, যে উপকরণ মানে যেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার ফ্রম বসবে। যেমন ধরো স্টিল ইজ মেড ফ্রম আয়রন। মানে লোহা থেকে তোমার কি করা হয়েছে, স্টিল তৈরি করা হয়েছে। স্টিল ইজ মেড ফ্রম আয়রন। এন্ড লোহা কি কাইটা কেটে সরাসরি স্টিল বানানো গেছে? না, লোহার আকরিক থাকে, এই আকরিক গুলাকে হিট দিয়ে জ্বালায়া পরে সেগুলো দিয়ে তোমার স্টিল তৈরি করা হয়। এগুলাকে বলে প্রক্রিয়াজাত করে তৈরি করা। এই যে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সেই উপকরণ অর্থে তোমার কি আবার প্রিপোজিশন ফ্রম। আবার এমনি বললা যে আমি ঢাকা থেকে এসেছি, আই এম ফ্রম ঢাকা। আমি রাঙ্গামাটি থেকে এসেছি, আই এম ফ্রম রাঙ্গামাটি। এরকম ক্ষেত্রে তোমার ফ্রম বসবে। স্যার হ্যাঁ বলো। স্যার এটা বুঝলাম না যে হচ্ছে দ্য ডোর ইজ মেড অফ উড হইলো আর হচ্ছে আপনার স্টিল ইজ মেড ফ্রম আয়রন হইলো, এটা বুঝলাম না। কেন বুঝলো না? তুমি কি ঘুমাইছিলা? না স্যার ঘুমাই নাই, মানে the door is made of wood। আরেকটা লিখছি যে it is made from iron। একটা প্রক্রিয়াজাতকরণ বুঝাইতে এটা হলো প্রক্রিয়াজাত করা, আর এটা প্রক্রিয়াজাত নয়। মানে আরো সহজভাবে বলে দিই, তুমি যখন এই দরজা বানাও কাঠ দিয়া, এই কাঠ কি তোমার আর গালায়া পরে বিভিন্ন ছাঁচের মধ্যে ফর্মার মধ্যে ফালাই রেখে রূপদান লাগে, না কাঠ সুন্দর করে কাইটা কেটে বানায়? না স্যার কাইটা কেটে বানায়, তাই না? ওইটা প্রক্রিয়াজাতকরণ, ওটা সরাসরি তৈরি হয়। যেগুলো সরাসরি তৈরি হয় সেটাই ক্ষেত্রে হইলো মেড অফ। এখন ধরো তুমি সিরা দুটা ফালাই দিছো, ওই যে আর্টিকুলার 7 ছায়া বোতল ডেলটা ফালাই দিলেন, আর এই জন্য দেখা যায় টাকাটা কিনে নিয়ে যাইতেছি, নিয়ে দোকানে বেচতেছে। দোকানদার কি পাগল হয়েছিল যে টাকাটা কিনে নিব? তুমি যেটা ফেলে দিলে দোকানদার এটা টাকাটা কিনে নেয়, এটা খুশি খুশি করে কাটে, কাইটে ওগুলা কোম্পানিতে বিক্রি করে দেয়। আবার কোম্পানি ওরা কিনে নিয়ে ওগুলো মেশিনে দিয়ে একবারে হিটটা গালায় ফেলায়, গালায় দেখা যায় সিরা দুটা থেকে তোমার এই যে প্লাস্টিকের চেয়ার হইতেছে, টেবিল হইতেছে, বিভিন্ন ধরনের জিনিস আবার তৈরি করতেছে। এটাকে বলা হয় রিসাইকেল করা, এটাকে প্রক্রিয়াজাত করা হয়। যেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সেই ক্ষেত্রে বলছে মেড ফ্রম, আর যেগুলো সরাসরি তৈরি করা হয় সেই ক্ষেত্রে হলো মেড অফ। বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে পেপার ইজ মেড অফ উড হবে নাকি ফ্রম উড হবে? ফ্রম পেপার। পেপার ইজ মেড ফ্রম না স্যার। কেন তুমি বাংলা বোঝো না? একটু যেটা প্রক্রিয়াজাত করছে না সরাসরি তৈরি করছে। তারপরে দেখো ফর, মূলত জন্ম অর্থে ফর বসে। যেমন মনে করো যে হি ইজ ফিট ফর দ্য পোস্ট,
হি ইজ ফিট ফর দ্য পোস্ট, এরকম জন্য অর্থে ফর বসে। আবার ওই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবত বা ধরিয়া অর্থেও ফর বসে। ফর বসে। যেমন ধরো যে হি হ্যাজ বিন, শুধু পারফেক্ট টেন্সে হি হ্যাজ বিন ইল ফর এ উইক, ফর এ উইক, সে এক সপ্তাহ যাবত অসুস্থ। এক্ষেত্রে যাবত বা ধরিয়া বোঝাতে তোমার কি প্রিপজিশন ফর বসে। আবার উদ্দেশ্যে বা অভিমুখে বোঝাতেও ফর বসে। যেমন ধরো হি লেফট ফর হোম, মানে সে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো, মানে স্থান ত্যাগ করলো। হি লেফট ফর হোম, এইখান থেকে সে বাড়ির উদ্দেশ্যে মানে বাড়ির দিকে সে যাত্রা করলো। এরকম উদ্দেশ্যে বা অভিমুখে বোঝাতে প্রিপজিশন ফর বসে। আবার অনুসারে বোঝাতেও তোমার হি অ্যাক্টেড ফর মাই অ্যাডভাইস, দেখো ওগুলোর এত দরকার নেই। এরপরে দেখো টু, সীমানার বাহিরে বোঝাতে কি বসে? টু বসে। যেমন ধরো টু মধ্যে চেঞ্জ হয়ে গেল, তিব্বত ইজ টু দা নর্থ অফ ইন্ডিয়া, নর্থ অফ ইন্ডিয়া। তিব্বত ইন্ডিয়ার উত্তরে অবস্থিত। এখন তিব্বত আর ইন্ডিয়ার সীমানার ভিতরে, ইন্ডিয়ার সীমানার বাহিরে। সীমানার বাহিরে বোঝাতে টু বসে। আবার কাছে বা নিকটে বোঝাতেও টু বসে। যেমন হি ইজ রাইটিং এ লেটার টু মি, হি ইজ রাইটিং আ লেটার টু মি, সে আমার কাছে একটি চিঠি লিখেছে। শেষ পর্যন্ত বোঝাতেও টু বসে। যেমন ফাইট টু দা এন্ড, ফাইট টু দা এন্ড, শেষ পর্যন্ত তুমি কি করো? যুদ্ধ করো। তাহলে এরকম ক্ষেত্রে সাধারণত তোমার কি ব্যবহার করা হয়? টু ব্যবহার। আবার বিফোর আফটারের ব্যবহার আমরা দেখেছি পারফেক্ট টেন্সের মধ্যে বিফোর আফটার পড়েছো, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হিসেবে এই কি কনজাংশন হিসেবে বিফোর আফটার পড়ছে। আবার এমনি নরমালি তোমার সামনে বা সমক্ষে বোঝাতে বিফোর বসে। যেমন ধরো ফাদার stood before me, বিফোর মি, বাবা আমার সামনে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে বিফোর বসে, সামনে বা সমক্ষে বোঝাতে। আবার পিছনে বা পশ্চাৎ অনুসারে বোঝাতে তোমার আফটার বসে। যেমন ধরো she sat after me, এইখানে কিন্তু তোমার আফটার না দিয়ে যদি কেউ লেখে বাই মি হবে, বিসাইড মি তাও হবে, বিহাইন্ড মি তাও হবে, যদি বলে বিফোর মি সেটাও হবে। যেমন পিছনে বোঝাতে আবার কি বসে? বিহাইন্ড বসে, BEHIND, পিছনের সাইড। যেমন মনে করো হি স্যাট বিহাইন্ড, সে আমার পিছনে বসেছে। আবার দেখো অ্যাবাউট বা বাউট যাকে বলি আমরা, প্রায় বা সম্পর্কে বোঝাতে তোমার প্রিপজিশন অ্যাবাউট বসে। স্যার বাউট, তো অ্যাবাউট এর উচ্চারণটা একটু স্মুথ হয়। যেমন অ্যাবাউট 10,000 people live here, এখানে প্রায় 10,000 মানুষ বসবাস করে। তাহলে প্রায় অর্থে তোমার কি বসে? অ্যাবাউট বসে। আবার তুমি দিলে হি ইজ টকিং অ্যাবাউট মি, হি ইজ টকিং অ্যাবাউট মি, সে আমার প্রসঙ্গে বা আমার সম্পর্কে কথা বলছে। এরকম অর্থ তোমার কি বসে? অ্যাবাউট। বিরুদ্ধে, প্রতিকূলে বা বিপরীতে এটা বোঝানোর জন্য এগেইনস্ট ব্যবহৃত হয়। যেমন ধরো হি ওয়াট ফাইট এগেইনস্ট মি, এগেইনস্ট মি, হি উইল ফাইট এগেইনস্ট মি, সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে বিরুদ্ধে, প্রতিকূলে, বিপরীতে এরকম অর্থ তোমার কি বসে? এগেইনস্ট বসে। আবার নিচে বা সীমানার নিচে বা ওইরকম বোঝাতে আন্ডার বা বিলো বসে। যেমন ধরো দা ক্যাট ইজ লাইং দ্যাট দ্য কার,
তাহলে দ্য ক্যাট ইজ লাইং আন্ডার দ্য কার। এরকম নিচে অর্থ তোমার কি বসে? আন্ডার বসে। তার বিপরীত বা অনুপস্থিত। হ্যাঁ, এগুলা এই নরমাল ব্যবহারগুলো তোমার মোটামুটি একটু দেখো এইভাবে আসলে দেখো একদিকে এই ইউজ অফ এর ব্যবহারটা আবার একটু দেখেন, আমার নেট চলে গেছিল। আবার মনে করো যে করার তো কিছু নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো আছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভালো করে মুখস্থ করবে, তাহলে আশা করি যে প্রিপজিশনের চ্যাপ্টারটা পারবে। তাহলে তোমরা ইউজ অফ প্রিপজিশন দেখবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখবে, গ্রুপ ভার্ব দেখবে। এগুলা একটু ভালো করে পড়ো, কারণ প্রিপজিশন থেকে প্রায় কিন্তু 5 মার্কস আছে পরীক্ষা, 5 মার্ক ক্যাডেট পরীক্ষা। তো এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিয়ে দেখবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু বইলে যান। আসসালামু আলাইকুম। আসসালাম।